হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম একটি স্পেশাল WBSSC গ্রুপ ডি এর একদম সিলেবাস ভিত্তিক ফুল মক টেস্ট। এই মক টেস্টে থাকছে 20টি অ্যাডভান্স লেভেলের জিকে এবং 10টি রিজনিং এবং 10টি পাটিগণিত থেকে বাছাই করা অঙ্ক। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওর শেষে প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমাদের স্কোর কত হলো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক ঠিক কোথায় অবস্থিত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তর আন্দামান। এই স্যাডল পিক হলো পুরো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ বিন্দু, যা উত্তর আন্দামান দ্বীপে অবস্থিত। আমাদের 2 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার কোন গিরিপথটি মুম্বাই এবং পুনে শহরকে একে অপরের সাথে যুক্ত করেছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভোরঘাট। অন্যদিকে থলঘাট কিন্তু মুম্বাই ও নাসিককে যুক্ত করেছে। আমাদের 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন ধরনের মাটিতে কাজু বাদাম চাষ সবচেয়ে ভালো হয়? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ল্যাটেরাইট মাটি। আমাদের 4 নম্বর প্রশ্ন, 1940 সালে ভারতের তৎকালীন কোন ভাইসরয় বিখ্যাত আগস্ট প্রস্তাব ঘোষণা করেছিলেন? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড লিনলিথগো। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক চরক কোন রাজবংশের রাজসভায় চিকিৎসক ছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কুষাণ বংশ। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, চরক ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার প্রধান চিকিৎসক। তার লেখা বিখ্যাত চিকিৎসা গ্রন্থটির নাম হলো চরক সংহিতা, যা আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম প্রাচীন ভিত্তি। এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে চরক সংহিতা গ্রন্থটি কার লেখা। আমাদের 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক অন্যান্য রাজ্যের সাথে নিজের সীমানা ভাগ করেছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দামি প্রশ্ন। দেখি কজন এই উত্তরটি তোমরা দিতে পারো। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ রাজ্যটি সর্বাধিক 8টি রাজ্যগুলো দেখে নাও: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার, এছাড়াও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা ভাগ করেছে। আমাদের 7 নম্বর প্রশ্ন, গুজরাট রাজ্যে অবস্থিত বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কাকড়াপাড়া। এছাড়াও তোমরা মনে রাখবে তারাপুর হচ্ছে মহারাষ্ট্রে, কুদানকুলাম তামিলনাড়ুতে এবং নারোরা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। আমাদের 8 নম্বর প্রশ্ন, চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতের কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশানগুলো ভালো করে পড়ে প্রত্যেকে ভেবেচিন্তে উত্তর দাও। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 5ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ ও তীর্থস্থানের খোঁজে ফাহিয়েন ভারতে আসেন। তার রচিত বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তটির নাম হল ফকুওকি। 9 নম্বর প্রশ্ন, আবহমান গ্রাম বাংলার এক অপূর্ব চিত্র ফুটে ওঠা নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কার রচনা? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জসিমউদ্দিন। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরটি পোড়ামাটির বা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। এই মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মল্ল বংশ। 11 নম্বর প্রশ্নটি হলো, প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র হিসাবে নিচের কোনটি মুক্তি পেয়েছিল? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কাঞ্চনজঙ্ঘা। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও এই কাঞ্চনজঙ্ঘা সিনেমাটি বা নাটকটি কার লেখা। আমাদের 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত বাউল সাধনার অন্যতম প্রধান কেন্দ্র জয়দেব কেন্দুলি গ্রামটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বীরভূম। আমাদের 13 নম্বর প্রশ্ন,
ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারতের প্রধান বিচারপতি। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের দুই কক্ষের মধ্যে কোনো বিল নিয়ে অচল অবস্থা দেখা দিলে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 108। 15 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি ভাষাগুলোর তালিকা সংবিধানের কোন তফসিলে যুক্ত করা হয়েছে? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অষ্টম তফসিল। 16 নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেম মূলত কোন ধরনের সফটওয়্যারের উদাহরণ? অপশানগুলো দেখো এবং প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিস্টেম সফটওয়্যার। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস মাউস কে আবিষ্কার করেছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডগলাস এঙ্গেলবার্ট। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? খুব সোজা এবং অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এর উত্তরটা আমি বললাম না, তোমরা প্রত্যেকেই এর উত্তরটি কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আমাদের 19 নম্বর প্রশ্ন, পঙ্কজ অ্যাডবাণী ভারতের কোন খেলার একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিলিয়ার্ডস এবং স্নুকার। আমাদের 20 নম্বর প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় দিনটি কবে? প্রত্যেকে অপশানগুলো পড়ো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 12ই জানুয়ারি। আমাদের 21 নম্বর প্রশ্ন, নাম্বার সিরিজ থেকে কি বলছে? সিরিজটি সম্পূর্ণ করতে বলছে। 4, 9, 25, 49, তার পরের সংখ্যাটি কত হবে? প্রত্যেকে ভিডিওটি পজ করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে যদি আমরা লজিকটি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখো প্রথমে আছে 2-এর স্কোয়ার, তারপরে 3-এর স্কোয়ার, তারপরে 5-এর স্কোয়ার, তারপরে 7-এর স্কোয়ার, তারপরে কতর স্কোয়ার হবে? অর্থাৎ এটাকে যদি আমরা সংখ্যাগুলোকে লক্ষ্য করি ভালো করে, দেখো 2 একটি মৌলিক সংখ্যা, তারপরে 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 7-এর পরের মৌলিক সংখ্যা কত হবে? 11। অনেকে ভুল করে 9 করে দিবে, কিন্তু 9 মৌলিক সংখ্যা না, 9 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, কিন্তু 11 হচ্ছে মৌলিক সংখ্যা। আর 11-এর স্কোয়ার হয়ে যাবে আমাদের 121। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 121। আমাদের 22 নম্বর প্রশ্ন, 40 জন ছাত্রের একটি সারিতে রোহান বাঁদিক থেকে 15তম স্থানে আছে, ডান দিক থেকে তার স্থান কততম? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? যখনই তোমরা প্রশ্নে দেখবে ওভারঅল ডান দিকের স্থান বা ওভারঅল বাঁ দিকের স্থান কত চেয়েছে, তখন ফর্মুলা হয়ে যাবে মোট ছাত্র মাইনাস, যদি ডান দিকে চাই তাহলে মাইনাস বাঁ দিক হয়ে যাবে, আর যদি বাঁ দিকের চাই তাহলে মাইনাস ডান দিক হয়ে যাবে, তারপরে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি মোট ছাত্র কত? 40, 40 থেকে 15 মাইনাস করলে হয়ে যায় 25, 25 থেকে 1 যোগ করলে হয়ে যায় 26। তাহলে রোহানের ডান দিক থেকে স্থান হয়ে যাবে 26তম। তোমাদের সুবিধার্থে আমি ফর্মুলাটি একটু দিয়ে দিচ্ছি পাশে, তোমরা দেখে নিও। আমাদের 23 নম্বর প্রশ্ন, একটি ছবির দিকে দেখিয়ে এক মহিলা বললেন, উনি হলেন আমার স্বামীর বাবার স্ত্রীর একমাত্র ছেলে। ছবিতে থাকা ব্যক্তিটি ওই মহিলার কি হন? একদম জলের মতো সোজা প্রশ্ন। আশা করছি কেউ তোমরা বাদ যাবে না এর উত্তর দিতে। প্রত্যেকেই এর সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে, আজ যদি সোমবার হয় তবে 61 দিন পর কী বার হবে? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো 61 দিন গোনার কিন্তু এখানে কোনো দরকার নেই, 61কে 7 দিয়ে ভাগ করলেই বাস কাজ শেষ, কারণ 7 দিন 1 সপ্তাহ। তাহলে 61কে দিয়ে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষ বা ওডিডি দেশ কটা থাকছে? 5টি। এবার সোমবার থেকে 5 দিন যোগ করলে হয়ে যায় শনিবার। তাহলে আমাদের সঠিক উত্তর কী বার হয়ে যাবে? শনিবার। আমাদের 25 নম্বর প্রশ্ন,
কোডিং ডিকোডিং থেকে কি বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় মেশিনকে 19, 7, 9, 14, 15, 20, 11 লেখা হয়, তবে ডেঞ্জারকে কি লেখা হবে? প্রত্যেকে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে লজিকটি হচ্ছে যে পজিশন নাম্বার সঙ্গে 6 যোগ করা হয়েছে, অর্থাৎ এম এর পজিশন কত? 13, 13 + 6 = কত? 19। ঠিক একইভাবে এর পজিশন নম্বর হচ্ছে 1, 1 + 6 = 7। সি এর পজিশন নম্বর হচ্ছে 3, 3 + 6 = 9। এইচ এর পজিশন নম্বর হচ্ছে 8, 8 + 6 = 14। আই এর পজিশন নম্বর হচ্ছে 9, 9, তাহলে 9 + 6 = 15। এভাবে এক এক করে কিন্তু চলে গেছে। একইভাবে যদি আমরা ডেঞ্জারের ক্ষেত্রে দেখি, তাহলে ডি এর পজিশন নম্বর হচ্ছে 4, তাহলে 4 + 6 = 10। এর পজিশন নম্বর 1, 1 + 6 = 7। এন এর পজিশন নম্বর 14, 14 + 6 = 20। জি এর পজিশন নম্বর হচ্ছে 7, 7 + 6 = 13। ই এর পজিশন নম্বর 5, 5 + 6 = 11। আর এর পজিশন নম্বর 18, 18 + 6 = 24। তাহলে আমাদের হয়ে যাবে 10, 7, 20, 13, 11, 24। কোন অপশান আছে? অপশান বি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আমাদের 26 নম্বর প্রশ্ন, একজন লোক দক্ষিণ দিকে 5 কিমি হাঁটল, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটল, এরপর আবার ডান দিকে ঘুরে 5 কিমি হাঁটল। এখন সে শুরুর স্থান থেকে ঠিক কোন দিকে আছে? বলো দেখি এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে লজিকটি লক্ষ্য করো, প্রথমে লোকটির মুখ কোন দিকে ছিল? দক্ষিণে ছিল। এবার বাঁ দিকে ঘোরা মানে সে কোন দিকে ঘুরলো? পূর্ব দিকে। 3 কিমি গেল, তাহলে পূর্ব দিকে সে 3 কিমি গেল। আবার ডান দিকে ঘোরা মানে সে আবার দক্ষিণ দিকে কি বলছে 5 কিমি গেল। অর্থাৎ শুরুর বিন্দু থেকে সে নিচে একটুকু দক্ষিণ পূর্বে নিচে দিকে আছে এবং ডান দিকে সরে গেছে, পূর্বে সরে গেছে, তাই উত্তর হবে দক্ষিণ পূর্ব। আমাদের 27 নম্বর প্রশ্ন, মিসিং নাম্বার গ্রিড অর্থাৎ লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করতে বলেছে। 8, 3, 21, 6, 5, 25, 12, 2, তারপর জিজ্ঞাসা স্থানে কত বসবে? প্রত্যেকে আগে উত্তরটি বার করার চেষ্টা করো। তো দেখো এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, প্রথম দুটিকে গুণ করে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে বিয়োগ করে দিয়েছে। 3 8 24 - 3 = 21, 5 6 30 - 5 = 25, তাহলে 12 2 24 - 2 সমান কত হয়ে যাবে? 22। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 22। আমাদের 28 নম্বর প্রশ্ন সিলোজিজম থেকে। বিবৃতিতে বলা হয়েছে কিছু পেন হলো গ্লাস। 2 নম্বর বিবৃতিতে বলছে সব গ্লাস হলো দেওয়াল। এবার সিদ্ধান্ত 1-এ বলছে যে কিছু দেওয়াল হলো পেন। সিদ্ধান্ত 2-এ বলছে কিছু দেওয়াল হলো গ্লাস। প্রত্যেকে ভিডিওটিকে পজ করে আগে ভেন চিত্রটি আঁকো, তারপরে সঠিক উত্তর কোনটি হবে বলার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো দেখো এখানে যদি আমরা ভেন চিত্রটি আঁকি, তো আমাদের ভেন চিত্রটি ঠিক এরকম হয়ে যাবে। এবার সিদ্ধান্ত 2টি দেখো। প্রথম সিদ্ধান্তে কি বলা হয়েছে? কিছু দেওয়াল হলো পেন। কিছু দেওয়াল পেনের ঘরে আছে? অবশ্যই আছে। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত হয়ে যাবে সঠিক। 2 নম্বর কি বলছে? কিছু দেওয়াল হলো গ্লাস। কিছু দেওয়ালের অংশ কিন্তু গ্লাস, অবশ্যই এটাও সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 1 এবং 2 উভয়ই সঠিক। আমাদের 29 নম্বর প্রশ্ন ব্লাড রিলেশন থেকে। কি বলছে? এ হলো বি এর ভাই, সি হলো এ এর বাবা, ডি হলো ই এর ভাই, ই হলো বি এর মেয়ে, তাহলে ডি এর কাকা বা মামাকে? প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, খুব সোজা একটি প্রশ্ন। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। ই হলো বি এর মেয়ে আর ডি হলো ই এর ভাই, তার মানে ডি এবং ই দুজনে হলো বি এর ছেলে মেয়ে। এবার প্রথম লাইনে বলা আছে এ হলো বি এর ভাই, বাবার বা মায়ের ভাই হলে সে কাকা বা মামা হয়, তাই ডি এর কাকা বা মামা হলো এ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? বলো এখানে কোনটি আলাদা হবে? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো।
এই কোশ্চেনটি জেনে বুঝে একটু ট্রিকি রাখা হয়েছে। তো দেখো, সাপ, টিকটিকি, কচ্ছপ, কুমির। তো এদের মধ্যে সাপ, টিকটিকি এবং কচ্ছপ, এদের হৃৎপিণ্ড হচ্ছে 3টি প্রকোষ্ঠযুক্ত, কিন্তু একমাত্র কুমির যার হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুমির। আজকের আমাদের অঙ্ক থেকে প্রথম প্রশ্ন বলছে, এক ক্রিকেট খেলোয়াড় 15তম ইনিংসে 58 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পেল। তাহলে 15তম ইনিংসের পর তার গড় রান কত হলো? এটা তুমি দুইভাবে করতে পারো, একটা ধাপে ধাপে করতে পারো, যেটা অনেক টাইম লেগে যাবে। একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই তুমি ফর্মুলায় করে নাও, তো 10 সেকেন্ডে উত্তর বার করে দিতে পারবে। দেখো, নতুন গড়, আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। নতুন গড় সমান হচ্ছে বর্তমান রান মাইনাস আগের ইনিংস ইন্টু বৃদ্ধি, রান বৃদ্ধি, যে রানটা বৃদ্ধি পেয়েছে যত করে সেটা। তাহলে বর্তমান রান কত? বর্তমান রান হচ্ছে 58 মাইনাস আগের ইনিংস কতটা ছিল? 14টা। কত করে রান বৃদ্ধি পেল? 3 করে। তাহলে 58 মাইনাস 3 14 42 সমান 2 8 6 4 6 5 16। অর্থাৎ তার 15তম ইনিংসের পর গড় রান হলো 16। আমাদের নেক্সট প্রশ্ন বলছে, কোনো সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। ওই একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে প্রথম ভাজক, অর্থাৎ যে প্রথম ভাজক 119, এই 119কে পরের 17 দিয়ে ভাগ যায় কি না। তো এই 17 দিয়ে যদি আমরা 119কে ভাগ করি তাহলে অবশ্যই ভাগ যাবে। আমরা যদি 7 দিয়ে গুণ করে দিই 17কে, তাহলে 119 হয়ে যাবে। দেখো, তাহলে 17 দিয়ে ভাগ যাচ্ছে। যদি ভাগ যায় তাহলে যে ভাগশেষ থাকছে সেটাকে আমরা এই পরের ভাজকটা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে? 19। 19কে যদি আমরা 17 দিয়ে ভাগ করে দিই, তাহলে 19কে না, 17কে 17, তাহলে কত ভাগশেষ থাকছে? 2 ভাগশেষ থাকছে। তাহলে আমাদের কি বলছে, কত ভাগশেষ থাকবে? 17 দ্বারা ভাগ করলে, 17 দ্বারা ভাগ করলে কিন্তু এই 2 ভাগশেষ থাকবে সেই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি। তো এটা হচ্ছে সব থেকে শর্টকাট নিয়ম। আমাদের নেক্সট প্রশ্ন বলছে, কোনো আসলের উপর বার্ষিক 12.5% হারে 3 বছরের সরল সুদ ওই আসলের থেকে 3,500 টাকা কম, তাহলে আসল কত? তাহলে 12.5%কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের হয়ে যাবে 1/8। এটা তোমরা ভগ্নাংশে প্রকাশ করতে আশা করছি তোমরা জানো। এটা কীভাবে প্রকাশ করবে? 12.5কে 100 দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখবে 1/8 চলে আসবে। এটা তোমরা যদি কাটাকুটি করো তো, তাহলে কি বলছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়ে যাবে? 1/8। তাহলে এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে সুদ। তাহলে আসল যদি 8 ইউনিট হয়, তাহলে সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 1 ইউনিট। বোঝা গেল? তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হবে 3 × 1, তাহলে 3 ইউনিট। তাহলে আসল ও সুদের মধ্যে পার্থক্য যদি আমরা বার করি, তাহলে আসল ও সুদের মধ্যে পার্থক্য কত হবে? আসল হচ্ছে 8 আর সুদ হচ্ছে 3 বছরে 3, তাহলে 8 - 3 সমান হচ্ছে 5। এবার প্রশ্নে কি বলা হয়েছে, ওই যে 5 ইউনিট মানে হচ্ছে 3,500 টাকা। তাহলে 5 ইউনিট যদি 3,500 টাকা হয়, তাহলে আমাদের আসল হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট কত হবে? তাহলে 5 ইউনিট সমান যদি 3,500 টাকা হয়, তাহলে 8 ইউনিট সমান হয়ে যাবে আমাদের 3,500 × 8/5। তাহলে 5 7 35, 2 7 8 56, 5,600 টাকা। তাহলে আমাদের আসল হয়ে যাবে 5,600 টাকা।
আমাদের 34 নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 5:3:1। ব্যাগে মোট 180টি মুদ্রা থাকলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে দেওয়া আছে মূল্যের অনুপাত, কিন্তু আমাদের কাছে চেয়েছে সংখ্যার অনুপাত। তাহলে 1 টাকা ইস্টু 50 পয়সা ইস্টু 25 পয়সা, এদের মূল্যের অনুপাত কত? 5:3:1। আমাদের কাছে যেহেতু সংখ্যাতে চেয়েছে, তাহলে এগুলোকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 5টার জন্য 5টাই হয়ে যাবে 1 টাকার কয়েন। 3 টাকার জন্য 50 পয়সার কয়েন কত হয়ে যাবে? 6টা। 1 টাকার জন্য 25 পয়সার কটা কয়েন হয়ে যাবে? 4টা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল অনুপাত। এবার কি চেয়েছে আমাদের কাছে? বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 50 পয়সা। তাহলে 6-এ কতটির মধ্যে? 180টির মধ্যে। ওভারঅল কত? 4×6 10, 10×5 15। দেখো 15কে 15, 15×2 30, 6×12 72টি। তাহলে আমাদের 50 পয়সার সংখ্যা হয়ে যাবে 72টি। কিন্তু যদি আমাদের কাছে টাকাতে চাইতো তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে বার করতে হতো। সবসময় প্রশ্নটা ভালো করে পড়তে হবে, মুদ্রার সংখ্যা সংখ্যাতে চেয়েছে না টাকাতে চেয়েছে। আমাদের 35 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি 2টি সাইকেল প্রতিটি 1200 টাকায় বিক্রি করলেন। একটিতে তার 20% লাভ হলো এবং অন্যটিতে 20% ক্ষতি হলো। তাহলে মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে তোমরা সবসময় মনে রাখবে যে মূল্য যদি সমান হয় এবং লাভ ও ক্ষতির হারও যদি সমান হয়, তবে সব সময়তে ক্ষতিই হবে, কোনো সময় লাভ হবে না। তাহলে আমরা ধরলাম যে লাভ ক্ষতির পরিমাণ কত? লাভ বা ক্ষতিকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই এক্সটাই হচ্ছে 20%। তাহলে এর সব থেকে সহজ ফর্মুলা হচ্ছে ক্ষতির হার আমাদের হয়ে যাবে, ক্ষতির হার হয়ে যাবে x²/100%। এটা হচ্ছে ফর্মুলা, এটা তোমরা মনে রেখে নেবে। তাহলে এই x² এর মান কত? 20%, যেটা বলা হয়েছে 20% লাভ 20% ক্ষতি। তাহলে আমাদের 20^100 সমান হচ্ছে 400/100, অর্থাৎ 4। তাহলে আমাদের হয়ে যাবে 4% ক্ষতি। এটা তুমি যদি এক্স ধরে করতে যাও প্রায় 1 পেজ হয়ে যাবে। তাহলে সব থেকে শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা। এইভাবে তোমরা যদি অঙ্ক করে নিতে পারো, আশা করছি 10 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর বার করে দিতে পারবে। আমাদের নেক্সট প্রশ্ন বলছে 60 টাকা কেজি দরের চায়ের সাথে 40 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম 55 টাকা প্রতি কেজি হবে? এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি যদি বলা যায়, তো সেটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি। প্রথমটা কত আছে? 60 টাকা। সেকেন্ডটা কত আছে? 40 টাকা। মিশ্রিত চা আমাদের কত হবে? ওভারঅল 55 টাকা করব। তাহলে ক্রস বিয়োগ করে দিলে 15, এখানে হয়ে যাচ্ছে 5। তাহলে 3 দিয়ে কাটলে 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 সমান 3:1। 3:1 অনুপাতে যদি মিক্স করা হয় বা মেশানো হয়, তাহলে আমাদের মিশ্রিত চায়ের দাম কিন্তু 55 টাকা প্রতি কেজি হয়ে যাবে। একদম সব থেকে শর্টকাট নিয়ম, অ্যালিগেশন পদ্ধতি। আমাদের নেক্সট প্রশ্ন, একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো 10% উভয় বিষয়ে ফেল মানে অন্তত একটি বিষয়ে কত পাস করবে? 100 - 10 হচ্ছে 90%। কমপক্ষে একটিতে পাস করবে। তাহলে উভয় বিষয়ে পাস করবে কত? অঙ্কে পাস। তাহলে অঙ্কে পাস কত করেছে? অঙ্কে পাস আর বা ইংরেজিতে পাস ধরলাম, ইংরেজিতে পাস প্লাস অঙ্কে পাস, অঙ্কে পাস কত? 80% মাইনাস উভয় বিষয়ে যেটা পাস করেছে। তাহলে আমাদের অঙ্ক ইংরেজি মিলে 8 × 7 = 15, 150 - 90 সমান হচ্ছে 0, 0, 9 × 15 = 6, 15 60%।
তাহলে 60% কিন্তু উভয় বিষয়ে পাস করেছে। তাহলে 60% উভয় বিষয়ে পাস করেছে। এই 60% মানে হলো 144 জন। তাহলে 60% মানে যদি 144 হয়, তাহলে 100% সমান কত হবে বলো? 100% সমান আমাদের হয়ে যাবে 144 ইন্টু 100/60। 0 0 যদি আমরা কেটে দিই, 6 দুগুণে 12, 4 6 24, তাহলে 24 240, একটা শূন্যের জন্য একটা শূন্য, তাহলে 240 জন হচ্ছে কিন্তু আমাদের মোট পরীক্ষার্থী সংখ্যা। আমাদের নেক্সট প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের যোগফল 120, তাহলে এরকম কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব? সব থেকে শর্টকাট, 10 সেকেন্ড সময় লাগবে। দেখো, 120কে 12 দিয়ে ভাগ করে দাও, হয়েছে কত? 10। এবার 10-এর কোপ্রাইম সংখ্যা আমরা কতগুলি পাবো 10 থেকে? 10কে যদি আমরা ভাঙি, একটা পাবো 1+9, একটা পাবো 1+7, 2+8 কিন্তু কোপ্রাইম না, 5+5ও কিন্তু কোপ্রাইম না। তাহলে এরকম দুজোড়া কিন্তু আমাদের সংখ্যা হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্ন, 10 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:1। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে বর্তমান এ এর বয়স কত? দেখো, 10 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 3:1। 10 বছর পরে বয়সের অনুপাত কত হবে বলছে? 2:1। এখানে দেখো, গ্যাপ যদি আমরা দেখি, 3 থেকে 1-এর গ্যাপ হচ্ছে 2 গ্যাপ, 2 থেকে 1-এর গ্যাপ হচ্ছে 1। তাহলে গ্যাপ আমাদেরকে আগে সমান করতে হবে। গ্যাপ সমান করার জন্য কি করব? নিচের গ্যাপ দিয়ে উপরকে গুণ করে দেব, উপরের গ্যাপ দিয়ে নিচেকে গুণ করে দেব। তাহলে কত হয়ে যাবে? 3:1 সমান, এখানে যাবে 2 দুগুণে 4:2। এবার দেখো, ওপর থেকে 1 ইউনিট এসছে, টোটাল কত এসছে? 1 ইউনিট। এই 1 ইউনিট সমানই হচ্ছে 10 বছর আগে প্লাস 10 বছর পরের, তাহলে 10 + 10 সমান হচ্ছে 20 বছর। 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 10 বছর আগে থেকে 10 বছর পরে চলে এসছে যেহেতু, তাহলে 20 বছর হয়ে যাবে। তাহলে এর অতীত বয়স কত ছিল? অতীত ধরে করতে পারো তোমরা, বা ভবিষ্যৎ ধরে করতে পারো। তাহলে এর অতীত বয়স যদি হয় 3 এসে যেখানে আছে, তাহলে 3 × 20 সমান 60। তাহলে বর্তমান বয়স কত হবে? 10 বছর আরও যোগ করে দাও, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 70। তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 70 বছর। আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, এ এবং বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 8 মাস পর এ তার ব্যবসার পুরো টাকা তুলে নেয়। বছর শেষে 2100 টাকা লাভ হলে ওই লাভে এর ভাগ কত হবে? আমরা কি জানি? আমরা জানি যে মূলধন ইন্টু সময় সমান হচ্ছে লাভের অনুপাত। আমরা জানি মূলধন ইন্টু সময় সমান লাভ। তাহলে এর টাকা খেটেছে কত মাস? এর 8 মাস, আর বি এর হচ্ছে 12 মাস। তাহলে অনুপাত কি হয়ে যাবে আমাদের? এর 3,000 টাকা 8 মাস ইস্টু বি এর 4,000 টাকা 12 মাস, এটা হয়ে যাবে তাদের অনুপাত। তাহলে দুই দিকে ধরো 3টে করে শূন্য আসে, তাহলে এগুলোকে আমরা ছোট করার জন্য কিন্তু কেটে দেব, তোমরা কাটতে পারো। তাহলে 3 × 8 = 24 ইস্টু 4 × 12 = 48। তাহলে এটা কত অনুপাত হয়ে যাবে? 24 দুগুণে 48, 24কে 24, 24 দুগুণে 48, 1:2। তাহলে এই 1:3-এর মধ্যে 1 হচ্ছে এর, তাহলে 2100 টাকার মধ্যে কত পাবে? তাহলে 2100 টাকার মধ্যে 1/3, 3 × 7 = 21, 700 টাকা। তাহলে ওই লাভে এর ভাগ হবে 2100 টাকা, না 700 টাকা। এই 700 টাকাটা এর ভাগ পাবে। আজকের মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে।
আর আজকের 40টির মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।